আমার দর্শক আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আনোয়ার, বাংলা সুপ্রিম কোর্ট আমি নিয়মিত আইন প্র্যাকটিস করি। আজকে আপনাদেরকে স্যাকের মামলা সম্পর্কে ধারণা দিব। স্যাকের যে একটি তারিখ থাকে, সেই তারিখ থেকে 6 মাসের মধ্যেই স্যাকটা ডিজনার করাতে হবে। যে 6 মাসের মধ্যে ডিজনার না করাইলে তাহলে সেটা স্যাকের মামলা করা যাবে না, তখন অন্যদিকে মামলা করতে হবে, তখন 420 406 এদের মামলা করতে হবে। তো তারিখ যে তারিখ লেখা আছে স্যাকের মধ্যে, সেই তারিখ থেকে 6 মাসের মধ্যে স্যাক ডিজনার করাতে হবে। ডিজনার স্লিপ নিয়ে একজন লয়ার কাছে আসতে হবে। তো আমার কাছে আসলো, আসার পরে আমি 1 মাসের মধ্যে আসতে হয়, ডিজনার স্লিপ থেকে 1 মাসের মধ্যে আসতে হয়। সে 1 মাসের মধ্যেই আসছে। আমি একটা লিগাল নোটিশ দিলাম। লিগাল নোটিশ প্রাপ্তির 30 দিনের মধ্যে টাকা দিতে হবে। 30 দিন সময় দেওয়া যাবে। যখন আমরা লিগাল নোটিশ দিই, উকিল নোটিশ দিই, ওখান থেকে 30 দিন সময় দিতে হবে তাকে টাকা দেওয়ার জন্য। সে 30 দিনের মধ্যে টাকা না দিলে তখন পরবর্তী 30 দিনের মধ্যে কিন্তু সেকেন্ড মামলা করতে হবে। এটা কিন্তু নিয়ম। তাহলে এই যে পরবর্তী 30 দিনের মধ্যে সেকেন্ড মামলা সে করলো, করার পরে এখন প্রথম অবস্থায় তাকে যে বাদী হবে, তো যাকে চেক দিয়েছে সে সে বাদী হবে। বাদী হয়ে কোর্টের কাছে আসলো, আসার পরে তারা সব জিজ্ঞেস করবে, তার একটা জবানবন্দি নিবে বিজ্ঞ আদালত। নেওয়ার পরে তার কাছে প্রথমে আসামির কাছে একটা সমন যাবে, কোর্ট থেকে একটা নোটিশ যাবে। সেই নোটিশ যাওয়ার পরে যদি কোর্টের কাছে সে আসে তাহলে ভালো। আর যদি কোনো কারণে সে না আসলে, নোটিশ যদি পেয়ে যদি না আসে, তাহলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে, গ্রেফতারি পরোয়ানা হবে। গ্রেফতারি পরোয়ানার পরে তারপর যদি সে না আসে, তখন তাকে যদি কোনো কারণে না পায়, তার বিরুদ্ধে সম্পত্তি ক্রোকের আদেশ হবে। WPN যেটা বলে, সম্পত্তি ক্রোকের আদেশ হবে। যদি সম্পত্তি ক্রোকের আদেশ হলো যদি সে না আসে, তাহলে তার বিরুদ্ধে পত্রিকা বিজ্ঞপ্তি দিতে হবে। পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার পরেও যদি সে আসামি যদি কোর্টে না আসে, তখন মামলাটা বদলি হয়ে একটা কোর্টে চলে যাবে। তো প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাটা ফাইলিং হয়, সেকেন্ড মামলা। পরে ওখান থেকে চলে যাবে জজ কোর্টে। জজ কোর্টে একটা যুগ্ম কোর্টে যাবে, যুগ্ম যুগ্ম জজ কোর্টে যাবে। সেই যুগ্ম জজ কোর্টে গিয়ে প্রথমে তার সাজ গঠন হবে। সাজ গঠন হওয়ার পরে তারপরে সে বাদী সাক্ষী দিবে। সাক্ষীর পরে তারপরে 342 অর্থাৎ আসামি শনাক্ত, তারপরে আর্গুমেন্ট, তারপরে রায়। এটা হচ্ছে একতরফার ক্ষেত্রে, সেকের মামলার একতরফার ক্ষেত্রে। আর যদি সেকের মামলা করলো, করার পরে সমন গেল, আসামি আসলো, আসামি জামিন দিল, এক্ষেত্রে কিন্তু আমি যে বলছিলাম পরে ওয়ারেন্টের পরে সম্পত্তি প্রয়োগ পত্রিকা বিজ্ঞপ্তিগুলো আর যাবে না। যদি সে সমন পেয়েই যদি সে চলে আসে, আসামি কোর্টে চলে আসে, তাহলে জামিন নিয়ে মামলাটা তখনই কিন্তু বদলে আদেশ হবে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে একটা যুগ্ম জজ কোর্টে। যুগ্ম জজ কোর্টে গেল, যাওয়ার পরে আসামি ওখানে আবার ওখানে একটা জামিন নিতে হয়। তারপরে বাদী পক্ষ থাকবে, সাজ গঠন হবে সে অভিযুক্ত কিনা, সাজ গঠন হবে। যদি সাজ গঠন করার মতো উপাদান থাকে, সাজ গঠন হবে। আসামি পক্ষ যদি ডিসচার্জ পিটিশন দেয়, অর্থাৎ অব্যাহতি দরখাস্ত দেয়, তাহলে সে কেন অব্যাহতি চাইতেছে, একটা সে টাকাটা সে কেন না দিয়েও পার পেয়ে যাবে, এ ধরনের কিছু গ্রাউন্ডস যদি থেকে থাকে, কোর্ট যদি মনে করে তাকে ডিসচার্জ দিবে, তাহলে ওখানে মামলা ওখানে শেষ হয়ে যাবে। যদি অব্যাহতি না দেয় কোর্ট, তাহলে এরপরে সাজ গঠন হয়ে যাবে। সাজ গঠনের পরে সাক্ষী হবে, বাদী সাক্ষী হবে। তারপরে সাক্ষীর পরে সাক্ষীকে জেরা করবে আসামি পক্ষ। জেরার পরবর্তী পরে সাক্ষীর পরে হবে 342। 342 তো আসামি শনাক্ত, আবার সাফাই সাক্ষী দিতে পারে আসামি, চাইলে সাফাই সাক্ষী দিতে পারে। সাফাই সাক্ষীর পরে আর্গুমেন্ট, অর্থাৎ দুই পক্ষ কিন্তু তাদের যুক্তিতর্ক ওখানে উপস্থাপন করবে। মানে বাদী পক্ষ সে টাকা পাওয়ার জন্য যা যা বলার সব বলবে, আইনি যা যা আছে সব বলবে, ল পয়েন্টগুলি। আর আসামি পক্ষ কিন্তু ল পয়েন্ট যা যা আছে সব বলবে। এগুলো বলার পরে আর্গুমেন্ট শেষ হইলেও তারপর রায়। রায়ের পরে মামলা। তো যদি রায় হয়ে যায়, তাহলে আসামিকে আবার 50% টাকা জমা দিয়েই আপিল করতে হবে। আর যদি খালাস পেয়ে যায়, তাহলে মামলা ওখানে শেষ। আবার আপিল করতে পারে বাদী পক্ষ। যদি আমি ধরে নিলাম রায় হইল আসামের বিপক্ষে গেল, তখন কি করবে? তখন স্যাকের যে টাকা আছে, ধরে নিলাম 10 লক্ষ টাকা স্যাক মামলা করলো, তখন 10 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা 50% টাকা জমা দিয়ে, বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে, তখন ওই কিন্তু আবার আপিল করতে হয়। আপিল করে তখন আবার জামিন নিতে হবে, আপিলের শর্ত জামিন নিতে হবে। জামিন নিয়ে আপিল করার পরে তারপর আবার মামলা আপিলটা শুনানি হবে। সেই আপিল যদি আবার আসামের বিপক্ষে যায়,
তাহলে আবার তাকে জেলে গিয়ে আবার হাইকোর্টে চলে যেতে হবে, আবার হাইকোর্টে যেতে হবে। তো যদি আপোষ না করতে চাই তাহলে হাইকোর্টে গিয়ে তাকে আবার রিভিশনে যেতে হবে, রিভিশনে গিয়ে তাকে আবার এটা শুনানি করতে হবে। এই হচ্ছে সেকেন্ড মামলার পদ্ধতি।